আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল আমার একটা ইউটিউব কন্টেন্ট, যেটা লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না। আবার কেউ বলেছে ভাই আমি লালমনিরহাটে ফোন করছিলাম। আবার একজন বলল ভাই আমি লালমনিরহাটে লোক পাঠাইছিলাম, কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করে ফেলছে। এই রকম একবারে কমেন্টসে কেউ জানিয়েছে, কেউ ইনবক্সে জানিয়েছে। তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা সংস্করণের তিনি সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মুর্তজা। আর তার লেখার হাত দুর্দান্ত। আমি তার লেখার একজন গুণমুগ্ধ পাঠক। যদিও তিনি যা লেখেন সেই কন্টেন্টের সাথে আমি একমত নই, ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই। তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে, বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে, যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন, কথা বলতেন, একক কোনো শো করতেন, প্রচুর ভিউ হতো, আর কি লক্ষ লক্ষ ভিউ হতো। কিন্তু আনফরচুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউ টিউ হয় না। তো তিনি, যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন, যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না, আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন। এবং তারপরে আরো দুই একজন পাঠিয়েছেন। তো তিনি ফেসবুক স্ট্যাটাসে এটি নিয়ে লিখেছেন যে আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন শিক্ষিত মানুষ, দেশের বাইরে থাকেন, তিনি ভালো কিছু কথা বলেছেন। তারপরে আমাকে তিনি আওয়ামী লীগের কেউ মনে করে তিনি একটু বলেছেন। এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন, তাতে আমার সম্পর্কে যারা চিনতো না তারা আমাকে চিনতে পারে। তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, স্ট্যাটাসটা একটু পড়ি। এই আমার এই যে ৬২ কিলোমিটার দখল, এটা নিয়ে উনি বলেছেন, কিন্তু এত বড় মিথ্যা, শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রোপাগান্ডা? দেশের যে কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু দেশ বিরোধী প্রোপাগান্ডা কি চালাতে পারে? এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের তিনি গিয়েছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলনে কেন কোনো সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি? কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আহ, ওই চিকেন নেক লালমনিরহাটের ওই জায়গাটা ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে? এই প্রশ্নটি কেন করা হয়? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ৬০, ৬১, ৬২ সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে এই যে চিকেন নেকের ওইখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি, সেই বিষয়ে স্বরাষ্ট্র তাকে প্রশ্ন করা যাবে না। কেন যাবে না? এবার আপনাদের কনফিউশনের জন্য বলি, যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে, ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে, ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধহয় দখল হয়ে গেছে, বিষয়টা তা নয়। চিকেন নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা, সেটা সেই জায়গাটায় ৬২ কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন এবং কিছুটা অস্পষ্ট, সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউ মুখ খুলছে না। গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যতদূর জানি, তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর সততাটা একটু নিশ্চিত করতে পারেন? আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি, আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে।
কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে, এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা। আমি এটুকু বলে দিলাম, বাকিটা মুর্তজা ভাই আপনি জিজ্ঞেস করে জেনে নেবেন। এর বাইরে আরো একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই চিকেন নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছেন। তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না, কারণ তার সাথে আমার পরিচয় নাই। আমি গোলাম মুর্তজা ভাইকে চিনি, তার সাথে আমার মতের মিল না হতে পারে, বাট স্টিল উই ক্যান টক। কিন্তু দ্বিতীয় জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন, আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন, আবার ক্ষমা চান, এবং আওয়ামী লীগারদের একটা অদ্ভুত গুণ, আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের, এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে। সুতরাং সেই বিষয়টা বলবো না, কিন্তু আমার যেসব দর্শক, প্রিয় দর্শক, আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে দেই, সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভেরিফাই করার। আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই। এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ, সো আই ওয়াজ কনভিন্সড, কিন্তু সেটা ইট ডাজেন্ট মিন যে ওইখানে একেবারে লালমনিরহাটের ভিতরে ঢুকে গেছে আর্মি। সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিঙ্ক করবেন। এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। তারা কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে, কি কথা বলছে, এই সব কিছু এখন মনিটর করা হচ্ছে। পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন, বিশেষ করে তাদের আত্মীয় স্বজন, সেটাও তাদের হেডকোয়ার্টারে জানাতে হবে যে আমার 5 জন আত্মীয় আছে বিদেশে, আমি এই 5 জনের সাথে কথা বলি, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, এই সব কিছু দিতে হবে। এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয়, 32 জন ভাবি আর্মি অফিসারের ওয়াইফ, তাদের আজমির শরীফে যাওয়ার কথা ছিল, ভারতের আজমির শরীফে সফরের কথা ছিল, এবং 5ই নভেম্বর গিয়ে 9ই নভেম্বর ফেরার কথা ছিল। তো এই 32 জন ভাবি ভিসাও পেয়েছিলেন, যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন, কিন্তু শেষ মুহূর্তে তাদের এই সফর স্থগিত করা হয়, তাদের যেতে দেওয়া হয়নি। কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না? এটা কি ভারতের একটা অংশ বলে? এটা কি সেনাবাহিনীর কোনো অর্ডারে, না ইউনুস প্রশাসনের অর্ডারে? এই জায়গাটা আমরা জানতে পারিনি, কিন্তু তারা বিদেশ যেতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়েও বেশ আলোচনা হচ্ছে, এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি, এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনো আলোচনায় রয়েছে। প্রিয় বন্ধুরা, অনলাইনে সবচাইতে চর্চিত যে জিনিসটি আমার ফেসবুকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে কারিনা কায়সার নামে এক ভদ্র মহিলা, তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন এবং তাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার আসলে বয়সও বলেন বা রুচিরও ব্যাপার যদি বলেন, তাহলে ছাত্রীদের ভিডিও নর্মালি আমার কখনো দেখা হয় না, আলতু ফালতু জিনিসপত্র খুব কম দেখা হয়, ফলে তার ব্লগ সম্পর্কে আমার আইডিয়া নাই। কিন্তু যে কারণে ভিডিওটি আমার করা বা করতে বসা, কয়েকটা মেসেজ আমার কাছে মনে হয় তরুণদেরকে আমার দেওয়া প্রয়োজন বা আমার ভাবনার জায়গাটা বলা প্রয়োজন। প্রথমেই আমি আসি কারিনার বাবাকে নিয়ে, কায়সার হামিদ। আপনারা অনেকেই জানেন না যে কায়সার হামিদ একই সাথে দুটো প্যারালাল সংসার করে। তার প্রথম স্ত্রী, যাকে আপনারা গণভবনের ব্যাগ এবং চিরুনি চুরি করতে দেখেছেন, সেই মহিলা, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি এরই মধ্যে দেখেছেন, ফলে আর আমি বলছি না। 5ই আগস্টের পরে তিনি চুরি করেছেন গণভবনে গিয়ে। তিনি নাকি কোন একটা স্কুলের শিক্ষিকা। কায়সার হামিদের আরেকটা সংসার আছে শ্যামলীতে। আমি এটার বিস্তারিত দিচ্ছি না। তো এবার যখন 2024-এর যখন 7ই জানুয়ারির ইলেকশন হলো, তখন তার যে দ্বিতীয় স্ত্রী ভাবিকে আমি খুব পছন্দ করি। উনি একজন অসম্ভব ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। আমাদের একেবারেই প্রতিবেশী কায়সার হামিদ আমাদের বাসার পাশেই সংসার পেতেছে, সেকেন্ড সংসারটা। এবং ওনার ওই সংসারে যে ছেলেটা আছে, ছেলেটার নাম বরঞ্চ না বলি না, বলার প্রয়োজন আমি দেখি না।
ওই ছেলেটারও আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, কারণ সেও ভোট দিতে এসেছিল, তার এটা প্রথম ভোট ছিল এবং সে বাংলাদেশ আওয়ামী লীগকেই ভোট দিয়েছিল। সেদিন সে বলেছিল তার ভোটের কথা, তার প্রথম ভোটের কথা বা হোয়াট এভার। কায়সার হামিদ প্যারালালি দুটো সংসার করে, দুটো জায়গাতেই তার টাকা স্পেন্ড হয়। এর আগে এমএলএম ব্যবসা করে অসংখ্য মানুষকে ফতুর করেছে, সহায় সম্বলহীন করেছে এবং তাকে 2012 সালে বা 19 সালে সম্ভবত গ্রেফতারও হতে হয়েছিল, আমি যদ্দূর যদি ভুল না করে থাকি। কায়সার হামিদকে আমি এর আগে থেকেও চিনি, একভাবে তো চিনি, তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিলেন। আপনারা যারা জানেন না, তিনি মোহামেডানে খেলতেন, পরে মনে হয় মুক্তিযুদ্ধ সংসদে গেছেন মনে হয়, বাট তিনি কিন্তু খুবই ভালো ফুটবল খেলতেন, খুব ভালো ডিফেন্ডার ছিলেন এবং হালি হালি গোল খেয়ে আসতেন, এটাও সত্যি কথা। বাট বাংলাদেশের যে অ্যাভারেজ হাইট বা উচ্চতা, শক্তি, তার জায়গা থেকে কায়সার হামিদ অনন্য ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে মোহামেডান প্র্যাকটিস করত। হামিদ সাহেব যদি এই ভিডিওটা দেখেন মনে করতে পারবেন 90-এর দশকের শুরুর দিকের ঘটনা বা মাঝামাঝি সময়ের ঘটনা। আমাদের স্কুলে তিনি তখন মোহামেডান তখন আসতো, ওই যে লাডি বাবা লোলা, বোডে বাবা লোলা, সত্যজিৎ রায় রূপু, আরমান, তারপর হচ্ছে আফজাল, আফজাল না, আফজাল, তারপর হচ্ছে আলফাজ, আরমান মিয়া, আলফাজ। ওই সময়টাতে আমাদের বড় মাঠটা রেসিডেন্সিয়ালের ওই মসজিদের সামনের যে বড় মাঠটা, বিশাল মাঠটাতে তারা প্র্যাকটিস করতো মোহামেডান। তো আমি তখন, আমরা স্কুলের পরপরই আমরা গিয়ে দাঁড়া থাকতাম, খেলা দেখতাম, মোহামেডানের প্র্যাকটিস দেখতাম। আসলে এটা তো প্র্যাকটিস হিসেবে তারা লিজ নিয়েছিল, ভাড়া নিয়েছিল। আমার মনে আছে আমাদের আরেক বড় ভাই সেখানে খেলতে আসতেন, আমাদের রিপ্পি ভাইও তো গত হয়েছেন। যাই হোক, স্মৃতির মন্থন বাদ দেয়, সেটা হচ্ছে যে কায়সার হামিদকে আমরা এভাবেই চিনি। 5ই অগাস্টের পরে কায়সার হামিদের যে এই চুরি দেখতে গিয়েছিলাম, যে গণভবনের প্রিন্টার চুরি করেছে, ল্যাপটপ চুরি করেছে, তার ওয়াইফ ব্যাগ চুরি করেছে, কারিনা তার পাশেই দাঁড়িয়েছিল। এখন একটা গণভবনের চুন্নি সে আইসিইউতে ভর্তি হলে তাকে কি আমি অভিসম্পাত করব? আমি নিশ্চিত, আমি যদি আজকে বলি যে ও মরে যাক, তরুণরা এটা পছন্দ করবে না। তরুণরা বলবে যে নিঝুম ভাই, আপনাকে একটা রিজনেবল মানুষ মনে করি, চূড়ান্ত শত্রুকেও মৃত্যুর জন্য আপনি আহ্বান করতে পারেন না। না, আমি আপনাদের সাথে একমত। আমি আমার চূড়ান্ত শত্রুর মৃত্যুর জন্য বলতে পারি না যে ও মরে যাক, আমি করবো না। এটা যেমন একদিকে আমার দলের ক্ষতি, দলের ইমেজের ক্ষতি, মানুষ আমাদেরকে খারাপ ভাবেই ভাববে। আমি চাই কারিনা সুস্থ হয়ে যাক, কারিনা দীর্ঘ সময় বেঁচে থাকুক। একদিন আমরা এই দেশকে আবার আলোকিত করব, ক্ষমতায় আসব। সেদিন যদি কারিনা কোনো ধরনের অন্যায় করে থাকে, কারিনার সেদিন বিচার হবে, তার মায়ের বিচার হবে, তার বাবার বিচার হবে, কারণ তারা চুরি করেছিল। কিন্তু কারিনা মরে যাক, এটা আমি চাই না। তবে অবাক লাগছে যে এরা এখন অর্থের জন্য মানুষের কাছে আবেদন করছে, চাচ্ছে। যাদেরকে তারা ফ্যাসিস্ট বললো, আমি অনেককেই দেখেছি, আওয়ামী লীগ ঘরানার অনেকেই সহমর্মিতা দেখিয়ে টাকা পয়সা দিচ্ছে, যাই না, যাদেরকে তারা ফ্যাসিস্ট বললো, লুটেরা বললো। আমি শুনেছি যে আওয়ামী লীগের কোন এক নেত্রী বা কেউ একজন মনে হয় সাহায্য করছে। এটাও খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, বুঝতে পারছি না কেন। জানি না যে এদের টাকা পয়সার হেল্প তারা এখন নেবে কিনা। হয়তো বা অসুস্থ থাকলে, মেয়ে অসুস্থ থাকলে বাবা মা হয়তো অন্যদিকে আর তাকায়ও না। কিন্তু আজকের এই ভিডিওটা কেন? আজকের এই ভিডিওটা আমি এটা বলার জন্য করিনি যে ওই যে গণভবনে চুরি করেছিলেন, আল্লাহ শাস্তি দিয়েছে। না ভাই, মারা আমাকেও যেতে হবে একদিন। তার মানে কেউ আগে কেউ পরে, এটা নিয়ে মারা যাওয়া কোনো শাস্তি হতে পারে না। এটা প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। আমি যদি বলি যে অমুক ওই মারা গেছে, শাস্তি পেয়েছে, ব্যাপারটা এমন যে আমি আর মারা যাবো না। ইটস নট লাইক দ্যাট। এবং আমিও এই তরুণদেরকে এটাও বলি যে তরুণরা আমাদেরকে নিষ্ঠুর ভাবার কোনো কারণ নাই। কারিনার ব্যাপারে দুঃখবোধ আছে, কষ্ট আছে, ভয়ঙ্কর রকমের বিতৃষ্ণা আছে, কিন্তু তাই বলে এটা বলবো না যে ও মরে যাক, অক্কা পাক। না, অসুস্থ হয়ে উঠুক। কিন্তু এটাও মনে করিয়ে দেই, আজকে কারিনা কিন্তু প্রত্যেকের সহমর্মিতা, ভালোবাসা, আদর, স্নেহ পেতে পারত। সবাই মিলে কিন্তু আজকে কারিনাকে সাহায্য করত। কিন্তু দেখুন, এই নোংরা কাজটার কারণে বাংলাদেশের একটা বড় অংশ, যারা মুক্তিযুদ্ধের, মুক্ত বুদ্ধির, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আমি আওয়ামী লীগ বাদই দিলাম, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা কিন্তু এই মেয়েটা থেকে সরে এসেছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে। খুব গুটি কয়েক কিছু মানুষ, এমনকি ওই হুজুররাও দেখলাম একে গালিগালাজ করছে, যাদের পক্ষে এই মেয়েটাও ছিল, তারাও নেই পাশে। তো শেষ পর্যন্ত ওই বাংলাদেশ আওয়ামী লীগের মানবিক কিছু মানুষজনই ভেতরে ভেতরে এদেরকে সাহায্য করছে, নিশ্চয়ই চিকিৎসা করুক। আবার ইন্ডিয়াতেও যেতে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখন ক্যাম্পেইন করতে পারি যে ওকে ইন্ডিয়ার ভিসা না দেওয়া হোক, বলতে পারি আমরা, কিন্তু না, সেটাও আমরা করব না। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন, আজকে নেত্রী যদি থাকতেন, আমি নিশ্চিত সরকারি অনুদান দেওয়া হতো,
তাকে চিকিৎসার জন্য দেওয়া হতো, যেমন গাজী মাজহারুল আনোয়ার সারা জীবন বিএনপি করেছে, বা আপনার যে আগুনের বাবা, এরা আজীবন পাকিস্তানপন্থী বিএনপি করেছে, কিন্তু এদের পরিবারকে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী ওইটাকে আলাদা করে দেখেছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, সে বিএনপির মহাসচিব না কি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নাই। শুধু এতটুকু বলার জন্য যে আমরা মানবিক, আমরা মানুষের মৃত্যু কামনা করি না, আমরা মানুষের কষ্টে দুঃখ পাই, যন্ত্রণা পাই, এবং আমরা মনেও রাখি কে আমাদের সাথে কি করেছে। তরুণদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটি করেছি। দেখুন, একতরফা ভোট থেকে টাইরান্ট আওয়ামী লীগ হয়েছে বলেই গণ আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। যে সাইকেল, এই সাইকেলে এখন যদি আবার একতরফা হতে থাকে, একতরফা হলে একতরফা সরকারও হয়ে যাবে স্বৈরতান্ত্রিক, করাপশন বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, জনগণের অংশগ্রহণ থাকবে না, প্রতিনিধিত্ব থাকবে না। সেই সরকার ধাপে ধাপে স্বৈরাচার হতে বাধ্য, এবং স্বল্পতম সময়ে। স্বৈরাচার যখন একটি সরকার হয়ে যাবে, তখন আরেকটি আন্দোলন, গণ অভ্যুত্থান বা আরেকটি সোশ্যাল প্রেশার সেখানে আসবেই। সরকারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তার কারণ সরকারের সীমাবদ্ধতার মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। একটা প্রবলেম যেটা হবে, সুপ্রিম কোর্ট বাড়ির নেতা, অ্যাটর্নি জেনারেল বা বিচারপতিরা অনেক সময় ন্যায় বিচার করতে চাইলেও সামনের দিনে একতরফা সিচুয়েশনের কারণে তারা ন্যায় বিচার করতে পারবেন না। একটা মব লিড গভর্নেন্স যেটা শুরু হয়েছে, আমি সেটার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এই সুপ্রিম কোর্টের প্রার্থীতা বাতিলও এক ধরনের মব, বাতিলটাও এক ধরনের মব, এক ধরনের ফ্যাসিজম। এখন যে নজিরটা হলো, সমর্থক হিসাবে, দোসর হিসাবে আশঙ্কা করে, লিস্ট করে, ডিলিস্ট করে, ডিএনফ্রাঞ্চাইজ করে 40 থেকে 44 জনকে আপনি ভোট করতে দিলেন না। কি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? মাঠে থাকলো কারা? জামাত, বিএনপি, এনসিপি। সংসদে আছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। দেশ চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। সম্পূর্ণ একদলীয় একটা শাসন পার্লামেন্টে আছে। সুপ্রিম কোর্ট তার এক্সেপশন হতে পারতো, অনেকবার হয়েছে, অনেকবারই কিন্তু আওয়ামী লীগ ভোট করেছে, জয়লাভ করেছে। ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে তাদেরকে ভোট করতে দেওয়া হলো। সরকারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তার কারণ সরকারের সীমাবদ্ধতার মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা একটা। এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লয়াররা সরকারের বিরুদ্ধেই মামলা করে, সরকারের বিরুদ্ধেই অর্ডার হয়। তো একটা ভ্যালিয়েন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা এখানে কাজ করে। এবং সুপ্রিম কোর্ট বার কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিও না প্র্যাকটিক্যালি। এই বার অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক ভূমিকা আছে, শেরে বাংলা থেকে শুরু করে আজকে খন্দকার মাহমুদ্দিন খোকন পর্যন্ত সকল বড় বড় লয়ার তারা এখানে সভাপতি, সেক্রেটারি ছিলেন, তারা রোল প্লে করেছেন। এরশাদ স্যারের সময় তো ব্যারিস্টার ইশতিয়াক এবং শামসুল হক সাহেবের নেতৃত্বে এখানে বিশাল আন্দোলন হয়েছিল। এবং আয়ুব খান একবার বলেছিলেন যে লাইফ উড বি মাচ মোর ইজিয়ার উইদাউট লয়ার, যে লয়ারদের আন্দোলনের কারণে। সেই সুপ্রিম কোর্ট বারে বিগত আওয়ামী লীগের সময়ের শেষের দিকে কিছু বিব্রতকর ঘটনা ঘটেছে। বর্তমানে অ্যাটর্নি জেনারেল জেলে থাকতে হয়েছিল, কিছু সিঙ্গেল ভোট, ডুয়েল ভোট করা হয়েছিল, কিছু ভোটের রিগিং এর ঘটনা ঘটেছিল। আবার একেবারে অশুদ্ধ ভোট হয়েছে সবসময়, ব্যাপারটা এমনটাও না। আমরা যদি আওয়ামী লীগের টোটাল 16 বছরের রিজিম ধরি, এই 16 বছরের রিজিমের 16টা বা 15টা সুপ্রিম কোর্টের ভোট হয়েছে, 2টি বা 3টিতে আপনি প্রশ্ন তুলতে পারবেন। বাকি 13 বা 14টি কিন্তু এই প্রেমিসে শুদ্ধ ভোট হয়েছে। দেন যে ভোটগুলোকে আপনি অশুদ্ধ বলতে পারেন, সেখানেও কিন্তু কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। এবং বর্তমানে যিনি আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয় খন্দকার মাহবুব উদ্দিন ভাই এমপি, উনি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র, সুপ্রিম কোর্টের খুব বড় আইনজীবী এবং বড় আইনজীবী নেতা। উনিও কিন্তু প্রায় 9বার উনি সভাপতি হয়েছিলেন এই আওয়ামী লীগের আমলে। তো ওনাকে কিন্তু অল পার্টি ভোটও দিত, ওনাকে সবাই পছন্দ করে। উনি সামহাও হয়তো বা প্রিভেন্ট করতে পারেনি। কিন্তু এখন যে নজিরটা হলো, সমর্থক হিসাবে, দোসর হিসাবে আশঙ্কা করে, লিস্ট করে, ডিলিস্ট করে, ডিএনফ্রাঞ্চাইজ করে 40 থেকে 44 জনকে আপনি ভোট করতে দিলেন না। কি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? তারা কি এর আগে সুপ্রিম কোর্ট বারের অ্যাসোসিয়েশনের কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে? মেম্বারশিপের কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে? নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা কি তাদের ছিল না? কি কারণে করলেন? কি কি লেটার দিলেন? কি চিঠি দিলেন? কি তদন্ত করলেন? কার্টা ব্ল্যাঙ্কে অমনিবাস একটা বাঞ্চ অফ পিপলকে আপনি বাদ করে দিলেন। মাঠে থাকলো কারা? জামাত, বিএনপি, এনসিপি। সংসদে আছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। দেশ চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। সম্পূর্ণ একদলীয় একটা শাসন পার্লামেন্টে আছে। সুপ্রিম কোর্ট তার এক্সেপশন হতে পারতো, অনেকবার হয়েছে, অনেকবারই কিন্তু আওয়ামী লীগ ভোট করেছে, জয়লাভ করেছে। ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে তাদেরকে ভোট করতে দেওয়া হলো না। এখানেও তাহলে একটা একদলীয় হয়ে প্রবলেম যেটা হবে, সুপ্রিম কোর্ট বারের নেতা, অ্যাটর্নি জেনারেল বা বিচারপতিরা অনেক সময় ন্যায় বিচার করতে চাইলেও সামনের দিনে একতরফা সিচুয়েশনের কারণে তারা ন্যায় বিচার করতে পারবেন না।
একটা মব লিড গভর্নেন্স যেটা শুরু হয়েছে, আমি সেটার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এই সুপ্রিম কোর্টের মানে প্রার্থিতা বাতিলও এক ধরনের মব, বাতিলটাও এক ধরনের মব, এক ধরনের ফ্যাসিজম। তো সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। আমি মনে করি এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। বার ছাড়া যখন জাস্টিস খান্না তার এডিএম জাবলপুর মামলায়, হেভিয়াস কর্পাস মামলায় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জাজমেন্ট দিল, ইমার্জেন্সির সময় কোনো ছেলেকে যদি অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, এই জাজমেন্ট লেখার সময় বিচারপতি খান্না বলেছিল যে আমাকে ইন্দিরা গান্ধী আর প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবে না। এবং দেখা গেল কয়দিন পরে তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করলো না। সেটার প্রতিবাদে সমস্ত বারে ইন্ডিয়াতে ব্যাপক আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন। এবং জাস্টিস খান্না, যাকে কেউ চিনতো না, হি বিকাম দ্য ন্যাশনাল হিরো, সেই 1979 কথা বলছি। এবং পরবর্তীতে তাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটও করা হয়েছিল। বার তাকে এত সাপোর্ট দিয়ে দিত। আজকে যখন একজন স্বাধীন বিচারপতি স্বাধীন রায় দিতে চাবেন, যদি বার একতরফা থাকে, ওই একতরফা বারের বাইরে গিয়ে স্বাধীনভাবে ন্যায় বিচার করা, এমনিতেই বিচারপতির অনেক ডিফিকাল্টিতে আছে, গাড়ি নাই, স্টাফ নাই, স্টোনও নাই, কোর্ট ছোট, সিস্টেম নাই, এখানে কোনো সাইন্টিফিক অ্যাপ্রোচ নাই। তার সাথে যখন আপনার যুক্ত হবে যে বারটা কম্পিটিটিভ না, বারটা একদলীয়, সেটার ক্ষেত্রে যখন সামনে সাংবিধানিক সংকট বা ন্যায় বিচারের প্রশ্নগুলো আসবে, সেখানে কিন্তু জুডিশিয়ারি তার জুডিশিয়াল স্টেটসম্যানশিপ, লিডারশিপ, ওথ ওথকে ফলো করা, এটা কিন্তু করতে হবে, কষ্ট হবে। এবং অ্যাটর্নি জেনারেল সহ সুপ্রিম কোর্ট বারের ভবিষ্যৎ সভাপতি যারা হচ্ছেন, তাদের পক্ষেও ন্যায় বিচার করা কঠিন হবে, কারণ তারাও সারাউন্ডেড হবে তাদের দল দ্বারা। তারা সেখানে ভারসাম্য করবে কিভাবে? সো দলীয় ভিত্তি বাড়বে, নেপোটিজম বাড়বে, আইনের ভোগান্তি বাড়বে, দৃশ্যমান ন্যায় বিচারের ব্যত্যয় বাড়বে। এবং সেটা প্রতিরোধ করার মতো কোনো মেকানিজম, মেশিনারি তো আমরা দেখছি না। যেটা আসলে আমাদের লয়ারদের একটা ব্যর্থতা, যে আমরা এই প্রতিষ্ঠানটাকে আলাদা করতে পারলাম না। যেখানে যেখানে আওয়ামী লীগ ভোট করতে পেরেছে আইনজীবীদের মধ্যে, সেখানে সেখানে কিন্তু এই পরিস্থিতিতেও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে যে বারগুলোতে ভোট করেছে, অনেকগুলো বারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সুপ্রিম কোর্ট বারেও যদি আওয়ামী লীগ পন্থীরা বা যারা ভোট করতো, তাদেরকে আমি আওয়ামী লীগ পন্থী বলবো না, তারা তো আইনজীবী, তারা ভোট করলে তারাও অনেক ভোট পেত। ঐতিহাসিক ভাবে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের একটা শক্ত ভিত্তি ছিল। 2001 থেকে 2006, ওই সময় ব্যারিস্টার আমিনুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ, তারা এখানে আন্দোলন করেছিল। 2005-6 সালে বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল সুপ্রিম কোর্ট। 111 এসেছে সুপ্রিম কোর্ট থেকে। এখানে যখন দুপুর 2টোর সময় জুরিসডিকশন চেঞ্জ করে দেওয়া হলো, তখন মারামারি হলো, আগুন হলো। সেই আগুনের প্রেক্ষিতে গিয়ে কিন্তু পরবর্তীতে 111 আসে, ওয়ান অফ দ্য কজ। তো সেদিক থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টকে একদলীয় বা একগোত্রীয় করে ফেলাটা, এটা সুপ্রিম কোর্টের স্বকীয়তাকে নষ্ট করলো, এবং বিচার বিভাগের উপর একটা কুঠারাঘাত। এবং দীর্ঘমেয়াদীতে এটা বিচারকদের মধ্যে একটা সেলফ রেস্টিং হিসেবে কাজ করবে, এবং আইনজীবীদের উৎকর্ষতা সাধন, ওয়েলফেয়ারেও এটা কাজ করবে না, কারণ আপনি প্রতিনিধিত্ব নাই, বিশাল আইনজীবীদের কোনো মনোপুত প্রার্থী এখানে নাই। তো সেক্ষেত্রে আমরা তো মনে করি ইট ইজ নট এ গ্লোরিফাইড ডে, টুডে ক্যান বি টার্মড এজ এ গ্লোরিফাইড ডে। অনেকে হয়তো বা আত্মহমিকায় ভুগছেন যে আওয়ামী লীগকে ভোট করতে দিলাম না, বা আওয়ামী পন্থীকে ভোট করতে দিলাম না, তো স্বাধীনতা সপক্ষে শক্তিকে ভোট করতে দিলাম না। কিন্তু প্র্যাকটিক্যালি আমি মনে করি দে আর বেসিক্যালি তাদের নিজেদেরই একটা বিভৎস কিম্ভূত কুমাকার দিকেই তো নিয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে এই বার অ্যাসোসিয়েশন লয়ার্সদের জন্য খুব ভালো রোল প্লে করতে পারবে না, প্রতিনিধিত্বশীল হলো না। তো যদি সুপ্রিম কোর্ট বার প্রতিনিধিত্বশীল না হয়, তাহলে লয়াররা কিভাবে ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস হবে, কিভাবে তারা সোশ্যাল ইঞ্জিনিয়ার হবে? লয়ারদেরকে অবশ্যই আমি মনে করি বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন, তাদের জন্য আমি মনে করি এটা অযাচিত একতরফা নির্বাচনটা সম্পূর্ণ অযাচিত। তারা অনেক পপুলার দল, এবং তারা এখানে সুষ্ঠু ভোটেও অনেক ভালো রেজাল্ট করতেন। সেখানে এটাকে একতরফা দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি বিএনপি পন্থী আইনজীবীদের জন্য একটা কৌশলগত ভুল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে খাতরা মে হ্যায়, এটা বাংলাদেশের এখন আমজনতা, একেবারে অশিক্ষিত কৃষক, মূর্খ শ্রমিক, তারাও বুঝে গেছে যে আমেরিকার সাথে ইউনূস আমাদের একটা গোলামি চুক্তি করে গেছে। বিশেষজ্ঞরা, পত্রপত্রিকা বলে না, এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রামগঞ্জের মানুষও জেনে গেছে যে বাংলাদেশে মাংসের নামে ইচ্ছা করলে আমেরিকানরা আমাদের শুকরের মাংস খাওয়াইতে পারবে, যে চুক্তি হয়েছে। যে বাংলাদেশে প্যারাসিটামলের দাম 20 টাকা হবে। বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে গেলে, নিরাপত্তা চুক্তি করতে গেলে, যে কোনো দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক করতে গেলে আমেরিকার অনুমোদন লাগবে। বাংলাদেশ তেল সংগ্রহ করতে গেলে আমেরিকার দয়া কৃপা লাগবে। এসব দেখে শুনে আমাদের পাশের দেশের মানুষরা বলে বাংলাদেশ হলো না, বাংলাদেশ হলো না। আমরা
আপনার শ্রীলঙ্কার মতো দেশের যে যে তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন সুশীলা কার্কি, তিনিও বলেছিলেন যে আমরা বাংলাদেশ হইতে চাই না। আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জেতার পরে সেখানকার বিজেপির সমর্থকরা বলছে আমরা বাংলাদেশ হব না, বাংলাদেশ হইতে চাই না। এর একটা অন্যতম বড় কারণ হলো ওই পাশের দেশ থেকে বলে হয়তো আমেরিকার উপনিবেশ হওয়ার চেষ্টা করতেছে। অনেকদিন ছিল ব্রিটিশের গোলাম, এখন আমেরিকার গোলাম হওয়ার চেষ্টা করছে। আর সেই গোলামী চুক্তি আমাদের জনগণের নির্বাচিত সরকার যাকে বলি, সেই জনগণের নির্বাচিত সরকার তারা সেটা বাতিল করবে না, স্পষ্ট বলছে এটা বাতিল করবে না। এই চুক্তিতে কি এমন আছে যে বাংলাদেশের উপকার হয়, লাভ হয়, এখন পর্যন্ত কেউ কিন্তু সে আলাপ করে না। শুধু ওই পররাষ্ট্র মন্ত্রী, তিনি সেই সময়কার কারিগর আর কি, চুক্তির কারিগর ডক্টর খলিলুর রহমান, তিনি শুধু বলে যান যে হ্যাঁ এই চুক্তি ভালো চুক্তি, পৃথিবীর এতগুলো দেশ করেছে, আমরাও বুঝে শুনে করেছি, এটা একটা ভালো চুক্তি হয়েছে। কিন্তু ভালোটা কি সেটা আর আমরা বুঝে পাই না। বলে চুক্তি বাতিল করবেন, এটা পর্যালোচনা করবে। দয়া, বিএনপি সরকারের দয়া হয়েছে, তারা পর্যালোচনা করবে। খবরটা এরকম ছড়িয়েছে যে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সরকার সেটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। চুক্তির বিভিন্ন দিক তদন্ত করে দেখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমি আমার জায়গা থেকে মনে করি অন্তত আমরা পরে যে অপশনটা বললাম, অর্থাৎ চুক্তিটা পর্যালোচনা করা, আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা করা উচিত। ভালো লক্ষণ। জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ইস্যুতে কথা বলেছি, আমরা সরকারের মধ্যেও এই চুক্তি নিয়ে কিছু পর্যালোচনা করব। এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার প্রভাব কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আবার কোন প্রেক্ষাপটে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। না বোঝার কিছু নাই, ইউনূস সাহেব দালালি করে সেটা করেছে। তবে গভর্নমেন্ট যে পর্যালোচনা করে এবং গভর্নমেন্ট আলাপ হচ্ছে, এটা একটা বড় কারণ কি জানেন? মানুষের সেন্টিমেন্ট। বাংলাদেশের পুরো মানুষের সেন্টিমেন্ট এই চুক্তির বিরোধী, সবাই ক্ষেপে আছে যে আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশকে, এমনিতেই বাংলাদেশে ভারত বিরোধী যেরকম সেন্টিমেন্ট আছে, আমেরিকা বিরোধী সেন্টিমেন্ট আছে। সেই আমেরিকার সাথে শুধু আমেরিকার লাভ হবে সেরকম একটা চুক্তি বাংলাদেশের মানুষ সহজে মেনে নিতে পারছে না। সর্বত্রই তো এটা নিয়ে সমালোচনা। জাহিদুর রহমান আরো বলছেন, তবে আমরা এই সুযোগটা নিতে পারি যে চুক্তির কিছু কিছু জায়গা পুনর্বিবেচনা করা যায় কিনা, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি সেগুলো নিয়ে আমরা আগে প্রাথমিক বিবেচনা করব। আমরা আশা করি এ বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু গ্যাঞ্জামটা একই দিনে লেগে গেছে ভিন্ন একটা জায়গায়। একজন আবার গোমর ফাঁস করে দেওয়ার চেষ্টা করছেন, যদিও তার নিজের দায় ঢাকার চেষ্টা, তিনি এর আগে ওই চেষ্টাটা করেছেন। তিনি হচ্ছেন ফরিদা পারভিন, যিনি এই ফরহাদ মাজারের স্ত্রী ফরিদা আক্তার, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একেবারে ধুমায়ে উপদেষ্টা পরিষদের থেকে উপদেষ্টা পদ এনজয় করেছে। সে আবার নতুন করে একটা আলোচনার জন্ম দিয়েছে। বলছে বিএনপি জামাতের মতো করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিএনপি জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছিল। সেই গোমরটা কি? বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি হয়েছিল বলে জানিয়েছেন ওই সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আক্তার এর আগে কিন্তু বলেছে যে ওই চুক্তির মৎস্য প্রাণী সম্পদ আমদানি করা, মানে মাংস আমদানি করা বিষয়ে তার কাছে একটা মতামত জানতে চাওয়া হয়েছিল, তিনি ওইটা মানেননি, ওইটা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু চুক্তিতে সেটা তার আপত্তি রাখা হয়নি। এর বাইরে তিনি আর কিছু জানেন না, এটা ছিল ফরিদা আক্তারের আগের বক্তব্য। কিন্তু এখন তিনি বলছেন যে তিনি জানেন যে এটা বিএনপি এবং জামাতের মত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নয়া কৃষি আন্দোলন ও উবিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা আয়োজনে হাওড়ে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় এই কথা জানান তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি করা হলেও বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর মতামত নিয়ে তা করা হয়েছিল। এই কারণে তারা কেউ এখন এই চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না। চুক্তি অনুযায়ী চাইলে চুক্তিটি বাতিল ও সংশোধন করা যায়। তিনি বলেন,
তবে সবার দাবি তোলা উচিত এই চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়, দাবি করা উচিত। চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে, সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়ে এটা করা হয়, যেন এটা করা হয়। নিজে দায়িত্বে থাকলে তখন কিছু না, আর নিজেরা দায়িত্ব থেকে সরে আসলে বড় বড় ডাকছে এটা কথাবার্তা। দেখলেন না আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিবেশ নিয়ে এখন বক্তৃতা দেয়, ফেসবুকে পোস্ট দেয়। তো নিজে থাকতে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার নিয়ে কিছু করছে অনুযায়ী, সে তো বলছিল যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য তার বিশাল মায়া হয়, আহা কি সুযোগ তারা হাতছাড়া করছে। তিনি একবার যদি সুযোগ পাইতেন, মানুষের মন জয় করে ফাটায় দিতেন, কি ফাটানোটা ফাটিয়েছেন বলছেন। বাংলাদেশে আইন অঙ্গনের তলা ফাটিয়ে উনি পুরো বঙ্গোপসাগরে নিমজ্জিত করার অবস্থা করেছেন। এখন এই যে সরকার ভাবা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সে ইউনুসের তো প্যাচ মেরে গেছে, আর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী রেখে আমেরিকার স্বার্থ হানি হয়, বাংলাদেশের স্বার্থ উপরে থাকে, এরকম কোন পদক্ষেপ কেউ কি বিশ্বাস করে যে বাংলাদেশের বর্তমান সরকার নিতে পারবে? আমার তো মনে হয় যে তথ্য উপদেষ্টা যেটা বলছেন, এটা হলো জনগণের চাপে, মানুষের সেন্টিমেন্টটা তারা এখন বুঝতে পারছেন। জনগণের চাপে তারা এখন জাস্ট বলছে যে এই চুক্তি পর্যালোচনা করা হবে। কি পর্যালোচনা করা হবে? তারা তো বলছে যে হামেরও কি তদন্ত করা হবে। তো হামের তদন্ত করা হবে, উনি তো আগেই বলে দিয়েছেন, যে আগেই নির্ধারণ করে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেনশন ছিল না হামের শিশু মৃত্যু। তো আগেই তো সব অন্তর্বর্তী সরকারের পক্ষ নিয়েছেন। এইখানে যে তারা আবার আমেরিকার কাছে বেচা কেনা হবে না কোনো মানুষ, কিছু লোক যারা এই পর্যালোচনা করবে, সেখানে যে আমেরিকার স্বার্থ রাখা হবে, যেখানে ব্রেন ক্রিস্টেনসন আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত, সেই লোক যেভাবে নাক গলানো শুরু করেছে, তাতে করে বাংলাদেশের মানুষ কতটা আশাবাদী হবে যে এই চুক্তি পর্যালোচনা করে বাংলাদেশের পক্ষে অবস্থান ভারী করা যাবে? আসসালামু আলাইকুম। আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিশেষ করে সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, প্রফেসর দিলারা চৌধুরী থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলেছে, এবং প্রায় সময় আমরা শুনতে পাই যে সেনাবাহিনী এটা করে না, ওটা করে না, সেনাবাহিনী এই নেই সেই নেই, সেনাবাহিনী বাজেট সব খেয়ে ফেলতেছে, সেনাবাহিনী মিষ্টি বানায়, সেনাবাহিনী নিয়ে অনেক কথা। তো আমি অ্যাকচুয়ালি এখন উত্তর দেবো যে সেনাবাহিনী কি গোলা বারুদ বানায় না মিষ্টি বানায়, এটা নিয়ে আমি আপনাদেরকে প্রমাণ সাপেক্ষে কিছু কথা বলবো। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে মিষ্টি বানায়। প্রথমে আমি এটা দিয়ে কথাটা শুরু করি। সেনাবাহিনীর সেনা সদস্যরা কখনো মিষ্টি বানায় না, এটা সিভিল কারিগর থাকে, তারা মিষ্টি বানায়। এবং আপনারা বাইরে মিষ্টি খেয়ে পেট খারাপ করে পরে সেনা ক্যান্টনমেন্টে বেড়াতে যাবেন, আপনার ভাইয়ের বাসায় মিষ্টি খাবেন এবং ক্যান্টিনে মিষ্টি খেয়ে তারপরে বলবেন সেনাবাহিনী মিষ্টি বানায়। আপনাদের মতো মানুষকে কখনো ক্যান্টনমেন্টে যেতেও দেওয়া উচিত না, আবার গেলেও আপনাদেরকে এত সম্বোধন করা উচিত না। আপনাদেরকে পচা মিষ্টি খাওয়ার যোগ্য পচা মিষ্টি খাওয়ানো উচিত। যাই হোক, এখন আসি গোলাবারুদ ইস্যু নিয়ে। সেনাবাহিনীর সম্পর্কে অনেকে জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণে গোলাবারুদ বানায়, বিশেষ করে অ্যামিনেশন, তারপরে বিভিন্ন মর্টার শেল, আর্টিলারি শেল, গ্রেনেড, এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিওএফএ বানানো হয়, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। এখন আপনারা কেন এটা জানেন না? কারণ সেনাবাহিনীর বিষয়গুলো সবাইকে জানানোর জিনিস না। আচ্ছা, তাহলে আমরা যদি এই অ্যামিনেশন, গোলা বারুদ, গ্রেনেড, মর্টার শেল, আর্টিলারি শেল এগুলো যদি বানিয়ে থাকি, তাহলে আমরা কেন এটাকে আপনার এক্সপোর্ট করি না? এটার কারণ আছে। এই প্রশ্ন আপনার জাগতে পারে, কেন আমরা এটা এক্সপোর্ট করি না? কারণ হচ্ছে, আপনারা হয়তো সবাই একটা জিনিস জানেন যে জিএসপি সুবিধা বলে একটা শব্দ আছে, জিএসপি, যেটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। তার মানে এর মানে হলো যে উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে এলডিসিস একটা অগ্রাধিকার দেওয়া হয়, বাণিজ্য সুবিধা দেওয়া হয়, যেটার অধীনে আপনার নির্দিষ্ট কিছু পণ্যের উপর আপনি শুল্ক সুবিধা বা শুল্ক ডিউটি ফ্রি সুবিধাটা আপনি পাবেন। কিন্তু আপনি যখন, এবং এটার কি কি আরো অনেকগুলো বিষয় আছে, আমি ওই লাইনে যাবো না, কিন্তু এই জিএসপি সুবিধাটা বাতিল হয়ে যাবে যদি ওই স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশটি যদি আপনার কোনো আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট বা এই টাইপ কোনো কিছু যদি তারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, কিন্তু আপনার এই যে আমাদের গোলাবারুদ, আমাদের গুলি বা অ্যামুনিশন, এটা কিন্তু আফ্রিকান কান্ট্রির মতো ক্রয় করতে চেয়েছে। আপনি এটাও জানেন কিনা আমি জানি না, বাংলাদেশ পুলিশ তাদের যে অ্যামুনিশনটা, এটা কিন্তু বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আনসার, বিজিবি, এই অ্যামুনিশন গুলো কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়, আমরা কিন্তু ইম্পোর্ট করি না। তার মানে কি দাঁড়ালো? আমাদের মর্টার শেল এটা আমরা নিজেরা বানাই। আর্টিলারির আপনার কিছু কিছু আর্টিলারি ওয়েপন আছে যেগুলোর শেলগুলো আমাদের তৈরি হয়, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি না। তারপরে গ্রেনেড, এটা কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়। তারপরে আপনার 105 মিলিমিটার আর্টিলারির গোলা, এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে। এখন আপনি চিন্তা করেন, এই অ্যামিনিশন, এই গোলা বারুদ গুলো যদি আমাদের ইম্পোর্ট করতে হতো, বাংলাদেশ সরকারের যে পরিমাণে বাজেট অর্থ ব্যয় হতো, সেই অর্থ ব্যয়ে কিন্তু আরেকটা সেনাবাহিনী পাওয়া যেত। এটা নিয়ে আপনারা কথা বলছেন না। বাংলাদেশ সেনাবাহিনী কি বাঁচাচ্ছে? খুব বাকবাকম করে বলতে পারছেন সেনাবাহিনী বাজেট খেয়ে ফেলতেছে, সেনাবাহিনী ওইটা করতেছে। বাজেটের সিদ্ধান্ত কি সেনাবাহিনী দেয় না সরকার দেয়?
এটা সরকার রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি বাজেট কমায় দেন, বাজেট বাদ দিয়ে দেন, বাজেট বাদ দিয়ে সেনাবাহিনী যখন কোনো কিছু প্রয়োজন হবে সরকারকে দিবে, সরকার কিনে দিবে। আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার যাই কথা হোক সেনাবাহিনীর দোষটা পান, কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সেনাবাহিনীর সিদ্ধান্ত না। আচ্ছা, এখন এই গোলা বারুদ গুলো বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে, এটা দেখে কিন্তু আফ্রিকান কান্ট্রি গুলো তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চায় তাদের দেশে, আমাদের দেশের গোলা বারুদ, মর্টার শেল, অ্যামুনিশন এগুলো ইম্পোর্ট করতে চায়। কিন্তু আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? কারণ আমরা এটা এক্সপোর্ট করতে গেলে আমরা তখন জিএসপি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হব। আমরা তখন উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ হিসাবে এলডিসির গ্রাজুয়েশনে সেই জায়গায় আমরা কিন্তু ফেল করবো, যে কারণে আমাদেরকে তখন উন্নত দেশগুলো তাদের সাথে আমরা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাব। আমরা তখন ডোনেশন পাবো না, আমরা যে বিভিন্ন কান্ট্রি থেকে ডোনেশন গুলা পাই, কারণ আমরা স্বল্পোন্নত দেশ। আর আমরা যদি এই আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট এটাকে রপ্তানি করতে পারি, তখন আমাদের দেশের স্ট্যান্ডার্ড কোথায় যাবে সেটা চিন্তা করেন। এখন এই স্ট্যান্ডার্ডটা উপরে উঠানোর দায়িত্ব কার? এটা কি সরকারের না সেনাবাহিনীর? একটা রাষ্ট্রের স্ট্যান্ডার্ড, রাষ্ট্র এলডিসি গ্রাজুয়েশন নিবে কি না নিবে, রাষ্ট্র জিএসপি সুবিধা পাবে কি না পাবে, এটা কি সেনাবাহিনীর কাজ? সেনাবাহিনীর কাজ না। এই তথ্যটা কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না। আচ্ছা, তারপরে একটা বিষয় কি, যে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা হয়তো জানেন না যে একটা কারণে আমিও নিজে তাকে নিয়ে অনেক কথা বলেছি। বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান জেনারেল আজিজ, তার সময় দুটো ভালো কাজের জন্য আমি তাকে, এটা তারই খুব অনেক কঠোর সমালোচক একজন অফিসার, তিনি আমাকে তথ্য দিয়েছেন যে জেনারেল আজিজের অনেক খারাপ কাজের মধ্যে চমৎকার দুইটা কাজ আছে। সেই কাজ দুইটা কি? একটা হচ্ছে তিনি বাংলাদেশে 2020 সালে আপনার 120 কিলোমিটার রেঞ্জের আপনার পিআরজি আপনার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আপনি ক্রয় করেছিল, যেটার জন্য ভারত থেকে বাধা এসেছিল। ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এটা চায়নি। শেখ হাসিনা নিজে চায়নি বাংলাদেশে 120 মিলিমিটারের আপনার এই ক্যাপাসিটি সম্পন্ন আপনার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কেনা হোক। তারপর জেনারেল আজিজ তখন শেখ হাসিনাকে ওই বিষয়টার জন্য তিনি অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে পরবর্তীতে তিনি সেটা আনেন। আচ্ছা, তারপরে শুধু তা না, আরো একটা কাজ করেছিল শেখ হাসিনা, পুলিশ ডিপার্টমেন্টের আপনাদের মনে আছে যে আসাদুজ্জামান, যিনি ডিএমপি কমিশনার ছিল, একটা নিরাপত্তা কাউন্সিল গঠন করেছিল বাংলাদেশে। যে নিরাপত্তা কাউন্সিলের সাধারণ আপনার জেনারেল সেক্রেটারি বা কিছু একটা বানিয়েছিল ওই আসাদুজ্জামান। তখন সে ওই নিরাপত্তা কাউন্সিলের যারা মেম্বার ছিল, তিন বাহিনী প্রধান, তারপরে আসাদুজ্জামান সহ আরো কিছু লোকজন ছিল। তখন শেখ হাসিনা বলেছিল যে তার কাছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্যগুলো আসাদুজ্জামান তাকে জানাবে, তিনি হবেন কোঅর্ডিনেটর জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন জেনারেল আজিজ ভেটো দিয়েছিলেন যে সেনাবাহিনীর বা ডিফেন্সের তথ্য এটা সবাইকে শেয়ার করা যায় না, এবং তিনি সেই জিনিসটা শেয়ার করেননি। তো এরকম অনেক বিষয় আছে যে বাংলাদেশের সেনাপ্রধান প্রত্যেকে যারা ছিলেন, প্রত্যেকের সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, বা তারা নিজ বাহিনী সম্পর্কে কিছু কিছু ভূমিকা তাদের ছিল, যেই জিনিসগুলো কিন্তু এই সেনাবাহিনীর স্বার্থে তারা নিয়েছিলেন, এবং যারা অনেক কিছু তারা পারেন নাই কারণ ওই সরকারদের কারণে। বিশেষ করে গত 17 বছরে শেখ হাসিনা অনেক কিছু সেটা করতে দেননি। দেখুন, তারপরে পার্বত্য চট্টগ্রামে আপনারা কি জানেন ভারতে কাশ্মীরে কি হয় না হয়, ছোট্ট একটা ঘটনা নিয়ে বিরাট বিরাট মুভি হয়ে যায়। বাংলাদেশে তো কোনো মুভি হয় না সেনাবাহিনী নিয়ে, কিন্তু আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামে কত সেনা কর্মকর্তা শহীদ হয়েছে। আমি নিজে হিল ট্রেক্সে থাকা অবস্থা আমার মনে আছে, নানিয়ারচর ব্যাটালিয়নে আমি তখন দিগলসরি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সেখানে একজন ক্যাপ্টেন গুলিতে নিহত হলো জাস্ট আমার ক্যাম্প থেকে সামান্য দূরত্বে। 9 ইস্ট বেঙ্গল নামে একটা রেজিমেন্ট আছে বাংলাদেশে, ব্যাটালিয়ন আছে। 9 বেঙ্গলের কোন একটা জায়গায় অ্যাম্বুস্ট হয়ে প্রায় 10-12 জন, আমার ঠিক এক্সাক্ট ফিগার মনে নেই, অনেকগুলো সেনা সদস্য নিহত হয়েছিল। এরকম অনেক ব্যাটালিয়ন আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্টিলারি ব্যাটালিয়ন আছে, যারা প্রচুর সেনা সদস্যকে হারিয়েছে। কিন্তু এই বিষয়ে তো আপনারা কেউ কথা বলেন না। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে কি ভূমিকা এটা নিয়ে কথা বলেন না। মিশনে সেনাবাহিনীর কি ভূমিকা সেটা নিয়ে আপনাদের কথা হয় না। তারপরে আমাদের সেনাবাহিনী ইলেক্ট সিভিল পাওয়ারে কি করে তা নিয়ে কথা হয় না। বাংলাদেশ সরকার সেনাবাহিনী বিভিন্ন সময় যে সেনাবাহিনী রাজনৈতিক অনেক ধরনের কারণে অনেক সরকারের বিভিন্ন জায়গায় পেছন থেকে অনেক কাছে সহায়তা এগিয়ে আসেন, এমনি আসেন, আমরা পরিস্থিতি বাধ্য করেন কেন? বাধ্য করার পর না সেনাবাহিনী এগিয়ে আসে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন যে সেনাবাহিনীর এই 5 জুলাই 5 আগস্ট এই সময় যদি সেনাবাহিনী প্রোঅ্যাক্টিভলি ভূমিকা না রাখতো, আজকে এই মুহূর্তে আপনারা এই বিএনপি গভর্নমেন্ট পাইতেন, গণতান্ত্রিক সরকার পেতেন। প্রতিবার বাংলাদেশে গণতন্ত্র আসতে এই সেনাবাহিনী সেনা কর্মকর্তার মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্র ফিরে এনেছিলেন, তিনি একজন সেনা কর্মকর্তা। 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছিল এই সেনাবাহিনীর মাধ্যমে। 2011 পরে আপনার 2008 সালে গণতন্ত্র ফিরে আসছিল সেনাবাহিনীর কারণে। আবার এই 5 আগস্টের পরে
বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে সেনাবাহিনীর কারণে, কিন্তু সেনাবাহিনীকে আপনার সমালোচনা করে খুব সহজে। এখন এতই যেহেতু সমালোচনা করেন, তাহলে সেনাবাহিনীকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে পরে কি অবস্থা হবে? শ্রীলঙ্কার মতো। শ্রীলঙ্কা কি করে জানেন? শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তাদের দেশে যখন ক্রাইসিস হয় তখন ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়ে তাদের শয়তানিতে হয়েছিল, যে কারণে পরবর্তীতে শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের জনবল বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু ওই অবস্থা যাই নাই। আজকে আপনার যখন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশে যখন ক্রাইসিস শুরু হবে, তখন আপনার ভারত থেকে পাকিস্তান থেকে সেনাবাহিনী আনতে হবে। আর আপনারা আরেকটা ব্যাপার বলি, যে কথায় কথায় অস্ত্র গোলাবারুদের কথা বলেন। প্রথমত হচ্ছে অস্ত্র গোলাবারুদ এই সক্ষমতা বৃদ্ধি সরকারের কাছে, আর সরকার যদি এটা না করে থাকে তাহলে সরকার একটা উপায় আছে। সেটা কি? বাংলাদেশ যদি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হয়, উন্নত দেশ হয়, তখন বাংলাদেশ সেই জাপানের মতো, আপনার সৌদি আরবের মতো ডিফেন্স প্যাক্ট তৈরি করতে পারে, যেমন যেটা পাকিস্তানের সাথে সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট আছে, আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার ডিফেন্স প্যাক্ট আছে, আবার পাকিস্তানের সাথে চায়নার ডিফেন্স প্যাক্ট আছে। যে কারণে এই যে দেখেন ইরানের ক্ষেত্রে, ইরানের তো অনেক কিছু আপনারা শুনছেন নাই, কিন্তু সেই ইরান গোপনে চায়না থেকে অনেক সহযোগিতা পাচ্ছে না কেন? কারণ তাদের সেই ডিফেন্স প্যাক্ট আছে, তাদের তেল আছে, তাদের অর্থনীতির অনেক কিছুতে অবদান রাখার সুযোগ আছে। আপনার দেশের অর্থনীতি বাড়া, আপনি বাংলাদেশে আপনার আর পারমাণবিক না থাকুক, আপনার পারমাণবিক শক্তিধর দেশের সাথে অ্যালাইনমেন্ট করেন। বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা দরকার নাই, ভালো সম্পর্ক করুক, বন্ধুত্ব করা জায়েজ আছে, বিয়ে বসাটা জায়েজ না। ওই আলগা মুভমেন্টে বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে বলছে কি? এইটা না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, সমান সমান ব্যালেন্স রিলেশনশিপ থাকবে, যে বাংলাদেশের ক্রাইসিসে ভারত তাকে সাপোর্ট দিবে, অথবা পাকিস্তানের সাথে আপনি অ্যালাইনমেন্টে যান, বাংলাদেশের ক্রাইসিসে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিবে, আপনি তাকে সাপোর্ট দিবেন, আপনি সে আপনাকে সাপোর্ট দিবে। কারো কাছে বিয়ে বসার তো প্রয়োজন নেই, আপনি হুজুর হুজুর করার তো দরকার নাই। এটা করার, এই জিনিসগুলো কে করবে? এটা সরকার করবে। সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী হচ্ছে তার, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যা করছে তা সে তার রুটিন কাজগুলো করছে। এই যে এখনো মাঠে সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে আছে, সেনাবাহিনী আজকে ব্যারাকে ফেরত যাক, দেখেন পরিস্থিতি আপনি সামাল দেন, আপনি সেনাবাহিনী মাঠে রাখছেন কেন? সেনাবাহিনী আপনাকে মাঠে রাখতে বলছে কি? সেনাবাহিনী কাজ কি মাঠে কাজ করা? আপনি কেন রাখছেন তাহলে? আমার কথা কারণ এটা দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার জন্য, দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মাঠে আছে। আবার সেই সেনাবাহিনী আপনার সমালোচনা করছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের জন্য খুব দুঃখজনক, এবং এই মন্তব্যের কারণে সেনাবাহিনীকে আপনারা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন। সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছে, অফিসার যারা আছে, সেনা সদস্য যারা আছে, তাদের ভিতরে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এই নেতিবাচক প্রভাব বিস্তার না করে সেনাবাহিনীকে আপনি একটা সার্বভৌমত্বের, তারা দায়িত্বে আছে দেশের, তাদেরকে আপনি আপন ভেবে তাদেরকে নিয়ে পজিটিভলি কথা বলেন। ভারত তো কখনো সেনাবাহিনীতে বাজে কথা বলে না, পাকিস্তান তো বলে না। আর তার একটা কথা, সেনাবাহিনী বেতন নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে কথা বলে। ওই পুলিশ সহ অনেক ডিপার্টমেন্ট সেনাবাহিনীর মতো সুযোগ সুবিধা চায়। সেনাবাহিনীর গাড়িতে স্টার প্লেট ইউজ করে, ফ্ল্যাগ ইউজ করে, এখন সেই জন্য অন্যান্য জায়গায়ও সচিব দূরে ফ্ল্যাগ লাগবে, তাদেরও স্টার প্লেট লাগবে কেন? সেনাবাহিনীর স্টার প্লেটের কারণ কি? এটা কি আপনারা জানেন? সেনাবাহিনীর গাড়িতে স্টার প্লেট থাকে, ফ্ল্যাগ থাকে, কারণ যুদ্ধ পরিস্থিতিতে যখন দূর থেকে একটা গাড়ি আসে, তখন কমান্ডারের গাড়ি দেখে তখন সৈনিকরা চিনতে পারে যেটা সেনাবাহিনী অমুক কমান্ডারের গাড়ি আসতেছে। গাড়ি স্টার প্লেট দেখে বুঝতে পারে এখানে কমান্ডার আসছেন। এটা ব্যাটল ফিল্ডের জন্য এই জিনিসটা করা হয়েছে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের যুদ্ধ নেই, তাহলে সেনাবাহিনী কেন ওই স্টার প্লেট ইউজ করে? কারণ সেনাবাহিনী 24 ঘন্টা ডিউটি করে। সেনাবাহিনী আপনাকে এখন যদি সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী ডাক দেয়, তাকে কিন্তু ইউনিফর্মে দেখা করতে হবে, ইউনিফর্মে চলে আসবেন, কারণ কি? তিনি 24 ঘন্টা ইউনিফর্মে থাকেন। সেনা সদস্য, একটা সেনা সদস্য ক্যান্টনমেন্টের বাইরে গেলে তাকে লিভ নিতে হয়, আপনারা কি জানেন? একজন সচিব বাইরে গেলে তার লিভ নিতে হয় না। আপনার সচিব 5টার পরে তিনি অফিস শেষ হলে তাকে খুঁজে পাবেন না, একজন প্রফেসর 5টার পরে বাসা গেলে খুঁজে পাবেন না, ক্লাস শেষ তিনি ঘুম। কিন্তু একটা সেনা কর্মকর্তা তিনি ঘুমান না, ঝিমান না, বেড়াইতে যান না, তাকে তার অফিস টাইমের পরে তাকে ব্যারাকে থাকতে হয়। ক্যান্টনমেন্টে অফিসার হলে অফিসার মেসে থাকবে, সৈনিক থাকলে সৈনিক ব্যারাকে থাকবে, কিন্তু তিনি তার প্রাইভেট পার্সোনাল বাসায়, সিভিল কোনো বাসায় যেতে পারবেন না। এটা আপনাদের জানা দরকার। সেনাবাহিনী 24 ঘন্টা ডিউটি করে, যে কারণে সেনাবাহিনীর সুযোগ সুবিধা কখনোই অন্য কোন ডিপার্টমেন্টের সাথে কম্পারেবল হবে না। সেনাবাহিনীকে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন, এখন আপনার ওইটা লাগবে, আপনার গাড়ির নাম্বার, আপনার স্টার প্লেট লাগবে, গাড়ির ফ্ল্যাগ লাগবে, আপনার বেতন বেশি লাগবে, তার বাসার মতো বাসা লাগবে, তার কোয়ার্টার লাগবে। আরে ভাই, তুমি ছুটিতে গেলে তোমার বাপের বাসা যাও, শ্বশুর বাড়ি যাও। একটা সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, যার 24 ঘন্টা 24/7 365 ডেজ, 365 দিনের 24 ঘন্টা, 7 দিনে 24 ঘন্টা, প্রতিটা মুহূর্ত যাকে ক্যান্টনমেন্টে ব্যারাকে থাকতে হয়, তার বাসাটা সুন্দর হবে না? বাসা সুন্দর হবে যিনি ব্যবসা বাণিজ্য করেন, যে যার সাথে কোনো পূর্ণ ফ্রিডম নেই, যেখানে সেখানে ঘুরে বেড়ান, তা আপনারা কিসের চিন্তা চেতনা করেন? এই জিনিসগুলো তো আপনাদের সত্যটা জানতে হবে। সেনাবাহিনীকে কেন সুযোগ সুবিধা দেওয়া হয়, এই উত্তরটা তো আসলে আপনাদের জানা উচিত। না জেনে তো এই হাসি তামাশা করা ঠিক না।